আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে তিনি বাংলাদেশ সফরে ঢাকায় এসে পৌঁছেছেন। অনেকে ভাবতে পারেন ভুটানের মতন একটি ছোট্ট রাষ্ট্র, তার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এলেন, তাকে নিয়ে এত গুরুত্বের সঙ্গে আলোচনার কি আছে? তার এই সফরটি যে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক দিক থেকে বা ভারতকে কেন্দ্র করে, সেটি আমরা বুঝতে পারি যখন কিনা আমরা দেখি ভুটানের মতো রাষ্ট্রের বা সরকারের প্রধানমন্ত্রী শেরিং টোবগেকে বাংলাদেশের সরকার প্রধান, খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে স্বাগত জানান বিমানবন্দরে গিয়ে। অনেকে হয়তো মন্তব্য করতে পারেন যে এটা হয়তো খামখেয়ালিপূর্ণ কাজ হয়েছে, প্রধান উপদেষ্টা বেশি আন্তরিকতা দেখানোর জন্য গিয়েছে, বাংলাদেশ সরকারের একটা খামখেয়ালিপূর্ণ কাজ হয়েছে। কিন্তু আমরা তো প্রোটোকল সম্বন্ধে কম বেশি অনেক কিছুই জানি। ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য কি একজন উপদেষ্টাই যথেষ্ট ছিল না, অথবা সরকারের সিনিয়র সচিব পর্যায়ের কেউ? আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তো গত 15 মাসে 14-15-12 বেশিবার বিদেশ সফরে গেছেন। কোন রাষ্ট্রে, কোন দেশে তাকে কে কোন পর্যায় থেকে রিসিভ করেছেন সেও তো আমরা জানি। হতে পারে অনেকে বলতে পারেন যে আমাদের প্রধান উপদেষ্টাকে কোনো রাষ্ট্র নেগলেক্ট করেছে, অবহেলা করেছে, ইগনোর করেছে, হয়তো বলতে পারেন তর্কের খাতিরে। কিন্তু যেভাবেই বলুন, ভুটানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টা বা বাংলাদেশের প্রধানমন্ত্রী গিয়ে রিসিভ করবেন, এটা একটু হলেও অস্বাভাবিক। তাহলে কি কি কারণে গুরুত্বপূর্ণ সেটি এবার আসি। একটু মনে করিয়ে দিই যে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ভারত তার অনেক ধরনের এজেন্ডা বাস্তবায়ন করে ভুটানের মাধ্যমে। প্রশ্ন উঠতে পারে, ভুটানের মাধ্যমে কেন ভারতের বার্তা বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দিতে হবে? অন্য কোনো মাধ্যমেও তো ভারত তার বার্তাটি পৌঁছে দিতে পারত বা পারে। যৌক্তিক প্রশ্ন। এ কথাও আমরা জানি। এর পরিপ্রেক্ষিতে বলতে হবে যে ইতিহাস বলে ভারতের ইচ্ছা এবং এজেন্ডার বাইরে আবার ভুটান কিছু করে না। তাহলে ভুটানের প্রধানমন্ত্রী কেন এলো, এটাও আমরা বুঝতে পারছি। নিশ্চয়ই ভারতের সম্মতির বাইরে ভুটান এই মুহূর্তে টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে উত্তেজনাপূর্ণ বাংলাদেশ সফরে আসবে না। এসেছে তো, সেক্ষেত্রে অবশ্যই আবারও বলতে হবে বিহাইন্ড দ্য স্ক্রিন অনেক কিছু চলছে। সে কারণেই প্রধান উপদেষ্টার এত বেশি আতিথেয়তা প্রদান করা। আমাদের একটু মনে রাখা দরকার যে 71-এর 4 ডিসেম্বর বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল ভুটান তার নিজের ইচ্ছায় না, আগে ভুটানকে দিয়ে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ভারত 6 ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দিল। এর পাশাপাশি আমরা এই কথাও বলতে পারি যে ভুটান কি এমন গুরুত্বপূর্ণ দেশ, যদি আমরা আমাদের যে আলোচনার বিষয়বস্তু তার বাইরে গিয়েও প্রশ্ন তুলি যে তাকে এইভাবে গুরুত্বের সঙ্গে দেখতে হবে বাংলাদেশ সরকারকে। কি বলা হচ্ছে যে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে যে দ্বিপক্ষীয় বৈঠকগুলো হবে সেখানে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সাংস্কৃতিক, ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এগুলো গতানুগতিক। এগুলো যে রাষ্ট্রের প্রতিনিধি অন্য কোনো রাষ্ট্রে গেলে এই সব বিষয় নিয়ে আলোচনা হয় এবং 3টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। কি এমন চুক্তি ভুটানের সাথে? আমরা আবারও একটু গত বুধবার অজিত দোভাল, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের মধ্যে যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকের কথা একটু মনে করে দিতে পারি আবারও। এবং সেখানে কি আলোচনা হয়েছে, কি হতে পারে, স্পষ্টভাবে কোনো গণমাধ্যম বা বিশ্লেষক শক্ত রেফারেন্স দিয়ে এগুলো তুলে না ধরলেও আমরা নানান পর্যায়ের থেকে যা কিছু শুনতে পেয়েছি আপনাদের সামনে তুলে ধরেছি। এর আগের কন্টেন্টে অজিত দোভাল এবং ডক্টর খলিলুর রহমানের মধ্যে করে যে বৈঠক, তাতে কি কি ইস্যু এসেছে বা ডক্টর
মানে ডক্টর খলিলকে অজিত দোভাল কি বার্তা দিয়ে দিয়েছে আলোচনা করেছি। তারপর একটু মনে করিয়ে দিই, বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী কার্যকলাপ চলছে কিনা, নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে কিনা সেই প্রসঙ্গটি তো অবশ্যই এসেছিল। এবং পাকিস্তানের সঙ্গে মাত্র 6 মাস আগেও ভারতের যে একটা পুরোদস্তুর যুদ্ধ পর্যন্ত হলো, সেই পাকিস্তানের যে সামরিক কর্মকর্তারা, সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা ক্ষণে ক্ষণে দফায় দফায় বাংলাদেশ সফর করছে, সেই বিষয়টি ভারত ভালো চোখে নেয়নি। এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে সহযোগিতা, মানে প্রতিরক্ষা খাতে যে সহযোগিতা বাড়ানোর কথা বলা হচ্ছে, সেটি যে ভারতের নিরাপত্তা অ্যাপারেটাসকে বিচলিত করছে, সে বিষয়টি নিশ্চয়ই তুলেছে। এবং নির্বাচন ইস্যুতে নিঃসন্দেহে কথা হয়েছে, সেটি অংশগ্রহণমূলক নির্বাচন ভারত কতটা চায়, আবার এই মুহূর্তে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে বাদ দিয়ে যা যা কিছু করার চেষ্টা করছে, এসব বিষয়ে আলোচনা হয়েছে। এবং শেখ হাসিনা ইস্যু তো রয়েছেই, বার্তা সবগুলোই দেওয়া হয়েছে। আমি এর আগের কন্টেন্টে বেশ বিস্তারিত তুলে ধরেছিলাম, নতুন করে আর কিছু বলার নেই। এবং পরবর্তীতে আমরা দেখলাম যে এর আগে থেকে সবকিছু ডিজাইন করা। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন। প্রথমে অনেকখানি ধাক্কা খেলেন, তাকে যেভাবে রিসিভ করা হলো। অতএব রাজনৈতিক সমীকরণ অনেকখানি বদলে যাচ্ছে, এ কথা মোটামুটি বলা যেতে পারে। সেই সমীকরণ কোথায় গিয়ে দাঁড়াবে সেটিও অনেকের ভাবনার বাইরে থাকতে পারে। এবং অবশ্যই এই যে নভেম্বর এবং ডিসেম্বর খুবই খুবই ক্রুশিয়াল সময় বাংলাদেশের জন্য, এমন অনেক কিছু ঘটে যেতে পারে যা অভাবনীয়। এবং আবার একটু মনে করে দিই আরেকটি কথা, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যে শিথিল সম্পর্ক সেটি উষ্ণতায় গিয়ে পৌঁছা, এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত অঘটনের পর এসে যখন আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন যে 5 আগস্ট আন্দোলন বা গণ অভ্যুত্থানের পেছনে যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল না, সেটি আমাদেরকে একটু ভাবিয়ে তোলে আসলে বিষয়টি কি, সমীকরণটি কোন দিক থেকে কিভাবে গড়াচ্ছে। 15 মাস যখন কেটে যাচ্ছে, আর 2-1 মাস ওয়েট করতে নিশ্চয়ই আমাদের খুব বেশি ব্রেক পেতে হবে না। অনেক কিছু বোঝা যাবে অভ্যন্তরীণ, আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশকে কেন্দ্র করে। মাত্র 7 দিনের টাইম পেল ঢাকা নিজেকে শোধরাবার জন্য। ভারতবর্ষের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আপনারা আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী, পাকিস্তান নন, তাই আপনাদের ডেকে বুঝিয়ে সময় দিয়ে অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু আপনারা শোধরাননি। এই শেষবারের মতো আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে আগামী 7 দিন, 7টা ওয়ার্কিং ডেজের মধ্যে যদি আপনারা নিজেদের না শোধরান, তাহলে চরম দণ্ডের জন্য প্রস্তুত থাকুন। এখন এই চরম দণ্ডটা কোন দিক দিয়ে হবে, অর্থনৈতিক দণ্ড নাকি আপনার মানে হ্যাপি হোলি, এই খবরটা কালকে রাত্রিবেলা আমি পেয়েছি, তাই একটা পোস্ট করেছিলাম যে পাকিস্তানের ওদিকেও হবে দামাদ্দাম মাস্ত কালান্দার, এদিকে হলে হবে হ্যাপি হোলি, এবং দুটো জায়গায় পরস্পর একই সঙ্গে হবে। পাকিস্তানে আগে হবে, 12 ঘন্টার মধ্যে বাংলাদেশে হবে, যদি বাংলাদেশের ক্ষেত্রে হ্যাপি হোলি হয়। আর যদি অর্থনীতি নিষেধাজ্ঞা যদি দেয়, তাহলে পরে একদম সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। না খেয়ে থাকুন, কতদিন জিয়াদ থাকে দেখি, কতদিন ভারত বিরোধী থাকে দেখি। এই খবরে আমি আবার আসছি। তার আগে খলিলুরের ব্যাপারটা একটুখানি বলে দিই। আমি বলেছিলাম খলিলুর কালকে ফেরেননি, খলিলুর থেকে যাবেন ডিনার করে। জয়শঙ্করজির সঙ্গে ওনার দেখা করার খুব একটা ইচ্ছে ছিল, জয়শঙ্করকে কাছে খবর পৌঁছেছিল এবং জয়শঙ্করজির সঙ্গে ওনার দেখা হয়েছে। আর দেখাটা কখন হয়েছে? দেখা হয়েছে সবার শেষে। আমি
সে প্রসঙ্গে আসছি, তার আগে বলে নিই, এই যে ভারতে গিয়ে উনি ব্যাপক তোপের মুখে পড়েছেন। কেউ মানে ওনার সঙ্গে অভদ্রতা করেনি, সরি, কেউ অভদ্রতা করেনি, সবাই ওনার সঙ্গে খুব সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করেছে। কিন্তু একের পর এক যে বোম, যেটা চিঠিপত্রের বোম, এক একটা ডকুমেন্ট, যেগুলো একেবারে স্যাটেলাইট দ্বারা ছবি তোলা ডকুমেন্ট এবং প্রতিষ্ঠিত, যেগুলো এক একটা ডকুমেন্ট ওনার সামনে যে আসছে একটা করে দপ্তর ফেলে দিয়ে যাচ্ছে। তো একটা সময় এমন আসে যে উনি বলছেন যে আমি পাগল হয়ে গেছি, যে কাকে উত্তর দেবো বা কাকে কি বলবো। এখন এই যে কনক্লেভটা যেটা হলো, সেখানে এবারে সভাপতিত্বের দায়িত্ব ছিল বাংলাদেশের। বাংলাদেশের হয়ে যিনি সভাপতিত্ব করছেন, তিনি যেটা বেশি বলবেন, তিনি মাত্র 1.5 মিনিটের, মানে খলিলুর রহমান মাত্র 1.5 মিনিটের একটি সংক্ষিপ্ত ভাষণ দিয়েছেন। উনি শুধু একটি মানে ওখান থেকে একটি পয়েন্ট বেরোয়, সেটা হচ্ছে কোন দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বাংলাদেশের নীতি নয়। মানে ভারতবর্ষের ব্যাপারে, ভেতরের ব্যাপারে আমাদের বাংলাদেশের হস্তক্ষেপটা আমাদের নীতি নয়, এটা বলতে উনি বাধ্য হয়েছেন। ওখানে আরো সবাই মরিশাস যারা ছিল, সব শ্রীলঙ্কা সবাই বক্তব্য রেখেছে। সবথেকে কঠিন প্রশ্নের মুখে পড়েছেন উনি আমাদের মরিশাসের যিনি এনএসএ, তার সামনে। মরিশাসের এনএসএ নামটাই ভুলে গেলাম। মরিশাসের এনএসএ ওনাকে একটা প্রশ্ন করেছেন যে আচ্ছা খলিলুর সাহেব, আপনি এটা বলুন যে আপনারা কি করে বললেন এই সমুদ্রের আর কি, মানে এই আপনার প্রভু, আপনারা অভিভাবক, আপনারা এটা আপনারা কি করে বললেন? খলিলুরের কাছে কোনো উত্তর নেই। খলিলুর বলছে আমি কি করব বলুন, তিনি বলেছেন, তার দায়িত্বে বলেছেন, আমি তো এসব বলতে পারো, তিনি কখন কি বলেন তার মাথায় থাকে না, তুমি তো বলে দেন, তারপরে তো সামলাতে হয় আমাদের, আমরা খুব মুশকিলের মধ্যে পড়ে গিয়েছি। তখন মরিশাসে সেই এনএসএ বলেছেন যে আপনারা এই ধরনের বক্তব্য যদি আপনারা একের পর এক দাগ দিয়ে থাকেন, তাহলে পার্শ্ববর্তী একটা বড় রাষ্ট্র সে এতদিন ধৈর্য ধরে বসে রয়েছে, আমরা যদি হতাম তাহলে কিন্তু আমরা এত ধৈর্য দেখাতে পারতাম না। এটা কিন্তু সত্য কথা। তো এইটা গেল। তো তারপরে খলিলুর রহমানের বক্তব্য, উনি যে এতটা সময় আমাদের এনএসএ অজিত দোভালের সঙ্গে কাটালেন, সব থেকে বেশি সময় উনি কাটালেন এই গত 3 দিনের মধ্যে। ওনার আমাদের এনএসএ সম্পর্কে ওনার যা রিডিং, সেটা হচ্ছে অজিত দোভাল একজন শিশুর মতো সরল ব্যক্তি। মানে এটা লাইন টু লাইন বলছি আমি, মানে যেটা খলিলুর বলেছেন, উনি শিশুর মতো সরল ব্যক্তি, কিন্তু শত্রুর কাছে উনি পাহাড়ের থেকেও কঠিন। ফলে যাকে ভারতবর্ষের শত্রু বলে উনি মনে করবেন, তার ক্ষেত্রে, সেই দেশের ক্ষেত্রে, মানে অজিত দোভালের থেকে কঠিনতম মানুষ 2 জন পাওয়া যাবে না সারা দুনিয়ায়। এটা হচ্ছে খলিলুরের রিডিং, যেটা অজিত দোভালের সঙ্গে 3 দিনে বিভিন্ন সময়ে কাটিয়ে ওই সময় যেখানে যেখানে গিয়েছি শুধু আমার কাছে শুধু এসে কাগজ ধরে যাচ্ছে, সবাই এসে কাগজ ধরে যাচ্ছে। এখন তখনই একটা কথা ওঠে যে অনেক ভুল আপনারা করেছেন, অজিত দোভাল বলেছেন, অনেক ভুল আপনারা করেছেন, ভুলের
মাসুল আপনারা চোকাতে হয়নি এখনো, কিন্তু আমরা বারবার বলা সত্ত্বেও আপনারা কিন্তু একেবারেই নজর দেননি এবং ভারতের বক্তব্যকে আপনারা উপেক্ষা করেছেন এবং ভারতবর্ষকে আরো নিচু করেছেন। এখন ভারতবর্ষ নিচু হতে 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 ভারতবর্ষের কোমর বেঁকে গেছে। পাকিস্তান হলে আমরা এত বলতাম না, আর পাকিস্তানের ক্ষেত্রে বলবো না, আলোচনাও করবো না, আমরা নামও নিই না। কিন্তু আপনারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আপনাদের স্বাধীনতার যুদ্ধে আমাদের একটা ছিল, যোগদান ছিল, সেখানে আমাদের অনেক সেনা শহীদ হয়েছেন। আপনাদের 30 লক্ষ মা বোনেরা নির্যাতিত, নিপীড়িত এবং খুন হত্যার শিকার হয়েছেন। আমরা আপনার এই করুণ ইতিহাসটা আমরা জানি, আপনাদের স্বাধীনতার করুণ ইতিহাস, এবং ভারতবর্ষের সঙ্গে আপনাদের সম্পর্ক যে একেবারে টানা একটা মধুর সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা এই 16 মাসে আপনারা এতটাই বিচ্ছিরি করে দিয়েছেন, এতটাই বিগড়ে দিয়েছেন, এতটাই বিষাক্ত করে দিয়েছেন যে এখন বিষ আমাদের মাথায় উঠে গেছে। আমরা তাই বাংলাদেশ বলে আমরা এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নিইনি, কিন্তু আগামী 7 দিনের মধ্যে, 7 ওয়ার্কিং ডেজের মধ্যে যদি নিজেদের ভুলগুলো আপনারা না শোধরান, তাহলে আপনাদের কিন্তু চরম মূল্য দিতে হবে বা চরম দণ্ড আপনাদের জন্য অপেক্ষা করছে। এবার চরম দণ্ডটা কি উনি কিন্তু ভেঙে বলেননি। অর্থনৈতিক দণ্ড হয়তো দেবে না, ওই মারই হবে, হ্যাপি হোলি হবে, যেটা আমি বলেছি। এবার হ্যাপি হোলির জন্য প্রস্তুত থাকুন। এবার উনি বলছেন যে আমি তো বসে আছি, সবাই আসছে, একজন করে আসছে আর একটা করে ফাইল আমার হাতে গুঁজে দিয়ে যাচ্ছে। ওখানে বন্দর কর্তৃপক্ষের একজন ডিরেক্টর ছিলেন, তিনি এসে আমার হাতে একটা ফাইল গুঁজে দিয়ে গেলেন যে চট্টগ্রাম বন্দরে এই দিন আপনার পাকিস্তানি জাহাজ এসেছিল, তাতে চিটাগুড় ছিল দাবি করা হচ্ছে, কিন্তু চিটাগুড় ছিল না, সেখানে ছিল অস্ত্র। চিটাগুড়ের বস্তায় তিনে অস্ত্র এসছে আপনাদের ওখান থেকে। তো তার সমস্ত ইমেজ, থার্মাল ইমেজ, একেবারে ছবির মতো ঝকঝক করছে, থার্মাল ইমেজ সেখানে একেবারে কাগজে দিয়ে দেওয়া হয়েছে, এবং তার ডিটেলস কবে কবে এসছে, কতক্ষণ ছিল, সেই জাহাজের ক্যাপ্টেন কে, সেই জাহাজের খালাসি কারা ছিল, মানে আপনাদের এনওসি কে আপনাদের দিয়েছিল, সমস্ত কিছু তার মধ্যে ডিটেলসে লেখা রয়েছে, মোট 26 পাতার। ভারতবর্ষ একটা ঠিক করেছিল একটা ডসিয়েট দেবে, মনে করেছিল একটা ডসিয়েট দিয়ে দেবো আমরা, যা হয়েছে তা একটা মৌখিকভাবে হয়েছে, আমরা একটা লিখিতভাবে ডসিয়েট দেবো। পরে পিছিয়ে আসে এই কারণে যে মোহাম্মদ ইউনূসকে ভরসা নেই। কারণ খলিলুর একটা কথা বলেছেন, উনি তো এসে যা খুশি তাই করছেন, কোনদিন উনি তো পালিয়ে যাবেন, বাংলাদেশটা কি হবে? ওনার তো কোনো দায়বদ্ধতা নেই, উনি তো এসছেন একটা অন্তর্বর্তী সরকার হিসেবে, একটা অবৈধভাবে এসছেন, সেটা খলিলুর বলছেন, অবৈধভাবে এসছেন। আমরা যে আছি এটা কিন্তু অবৈধ নিয়োগ আমরা। যাই হোক, আপনারা তবু আমাদের সম্মান দেখাচ্ছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু উনি তো বলে চলে যাবেন, বাংলাদেশের মানুষ তো মরবে, এইটুকু বোঝার মতো ক্ষমতা বাংলাদেশের মানুষেরও নেই, ওনারও নেই। আমার পক্ষ থেকে যতটা সম্ভব বোঝানো আমি বোঝাবো, কিন্তু তার ফল কি হবে তা আমার হাতে নেই। তখন অজিত দোভাল বলেছেন যে ফলের আশা আপনি করবেন না, আপনি আপনার কাজ করে যান, যে যার মতো ফল ভোগ করবে, আপনি চেষ্টা করে যান। এবার যখন ডিনার ফিনার যখন হচ্ছে রাত্রিবেলা 8:30টার সময়, 8টার সময়,
সেই ডিনারের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছান ডক্টর জয়শঙ্কর, হাঁপাতে হাঁপাতে শেষ পর্যায়ে এসেই প্রথম খলিল রোডের দিকে এগিয়ে যান। খলিল তখন খাচ্ছিলেন, খাওয়া দাওয়া ছেড়ে চুপ করে বসে আছেন উনি। তখন পিঠে হাত দিয়ে বললেন, স্যার কেমন আছেন, হাউ আর ইউ? খলিল বলছেন যে আমি তো জিব্বে, আমি তো স্যার বলি, আমাকে স্যার বলছি, আমাকে স্যার বলবেন না, আমি তো আপনাকে স্যার বলি। না না, আপনি যে পজিশনে রয়েছেন সেই পজিশনে আপনাকে স্যার বলা উচিত। আর আমরা ভারতবর্ষ, আমরা মানুষকে সম্মান দিতে জানি। এখন সম্মান যদি কেউ না রাখতে পারে তার দায় তো আমাদের নেই। তাহলে এখন আপনাকে যেহেতু আমরা সম্মান দিচ্ছি, তাই আপনাকে আমি স্যার বলেই সম্বোধন করব। আপনি আমায় স্যার বলে সম্বোধন করতেই পারেন, তাহলে সেক্ষেত্রে আমি তো আপনাকে আপত্তি করব না। তখন কল্লুরের মানে এটা হয়েছে যে এত ভালো দেশ, এত ভালো আমাদের সঙ্গে তাদের সম্পর্ক, এই সম্পর্কটাকে অযথা আমরা বিষলাম কেন? তার আত্মপ্রলব্ধি হচ্ছে। তখন তিনি যে প্রকাশ করছেন যার কাছে, তাকে বলেছেন যে এই যে আত্মপ্রলব্ধি আমার মধ্যে যে হচ্ছে না, এটা আমার কাছে একটা খুব দুর্বোধ্য লাগছে। আমি নিজে বুঝতে পারছি না কেন আমরা এটা করলাম। এই ভারত বিরোধিতা করে কি আমরা টিকতে পারবো? ভারতের সঙ্গে যুদ্ধ করে আমরা টিকতে পারবো? এই ভারতকে আমরা যত কঠিন ভারত ভাবে, ভারত তো অত কঠিন নয়। এরা শত্রুকেও বড় সিংহাসন দেয়, অথচ সেই ভারতবর্ষের সঙ্গে আমরা যেচে 5 পায়জার করে আমরা একটা গন্ডগোল লাগিয়ে দিয়েছি। এখন মোদ্দা কথা যেটা হলো, সেটা 7 ওয়ার্কিং ডেজ। 7 ওয়ার্কিং ডেজ এর মধ্যে যদি বাংলাদেশ তার যা কাজকর্ম করেছেন এখন মোহাম্মদ ইউনূস, সেগুলো যদি গোটাতে পারেন তাহলে গোটাবেন, আদারওয়াইজ চূড়ান্ত আঘাতের জন্য প্রস্তুত থাকুন। তবে একটা কথা, যেখানে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা উনি 16 মাসে করেছেন, 7 দিনে সেগুলো ঠিকঠাক করা ওনার 14 পুরুষের সাধ্য নেই। ফলে আমার আন্ডারস্ট্যান্ডিং যে হ্যাপি হোলি হবে, পাকিস্তানে আগে হবে, যে কোনো দিন। মানে আমি বলছি যে ধরুন 3 দিন এই যে বেজিং যাবেন, আমাদের প্রধানমন্ত্রী বেজিং যাবেন, বেজিং গিয়ে যখন উনি এর সঙ্গে শি জিনপিং এর সঙ্গে হ্যান্ডশেক করবেন, তখন দেখবেন এদিকে হ্যাপি দামাদ্দাম মাস্ত কালান্দা শুরু হয়ে গেছে, ওদিকে হ্যান্ডশেক হচ্ছে। এমনও হতে পারে, আপনারা খবর পেয়ে যাবেন, এমনও হতে পারে। তো যাই হোক, অনেক কিছুই হতে পারে। যদি পাকিস্তানে হয় তাহলে 12 ঘন্টার মধ্যে এদিকেও শুরু হয়ে যাবে। এখন আপনারা অপেক্ষা করুন, আর 7 ওয়ার্কিং ডেজের জন্য আপনারা দেখুন 7 ওয়ার্কিং ডেজে কি হয়, তারপরে ভারতবর্ষ কি করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।